শুধু সংবিধান নয়, সংস্কার হয়েছে বিভিন্ন ক্ষেত্রে বলেন আইন উপদেষ্টা। অতিরিক্ত সংস্কার দুর্বল করতে পারে রাষ্ট্র কাঠামো। রাজধানীর রামপুরায় 28 জন হত্যা মামলায় ট্রাইব্যুনালে কর্নেল রেদওয়ান ও মেজর রাফাত, নিরাপত্তা জোরদার। সাভারে তাজরিন ট্র্যাজেডির 13 বছর আজ, এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি অনেক শ্রমিক, ক্ষতিপূরণের দাবি। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছি আমি ফারজানা হাসিন। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনার জবাবে একথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, সংস্কার করতে হবে বাস্তবসম্মত। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলা হয় কিনা তাও চিন্তা করতে হবে। তিনি বলেন, শুধুমাত্র আইন মন্ত্রণালয়েই 21টি সংস্কার করা হয়েছে। বিচার বিভাগের যে সংস্কার করা হয়েছে তাতে আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়েব। 24 জুলাই আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে শুনানির দিন ধার্য হয়েছে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি হবে। এদিন এ মামলায় পলাতক 2 আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হতে পারে। গত 5 নভেম্বর এ বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের দিন ধার্য করা হয়। ঢাকার আশুলিয়ার তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের 13 বছর পরও মানবেতর দিন যাপন করছেন আহত শ্রমিকরা। উন্নত চিকিৎসা না হওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। এ কারণে হতাহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি শ্রমিক নেতাদের। সাভার থেকে শাকিল শেখের ক্যামেরায় জহিরুল ইসলাম খানের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। 2012 সালের 24 নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরিন ফ্যাশনস পোশাক কারখানার নিচতলার গুদামঘর থেকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে 9 তলার পুরো ভবনে। সেদিন জীবন বাঁচাতে যারা লাফিয়ে পড়তে পারেননি তারা মারা যান আগুনে পুড়ে। নিচের ফটক ছিল তালাবদ্ধ। সরকারি হিসাবে এই অগ্নিকাণ্ডে প্রাণ হারান 114 জন। যেসব শ্রমিক ওপরের তলা থেকে লাফিয়ে নিচে পড়েছিলেন তারা বেঁচে গেছেন, তবে তাদের হাত পা, বুকের পাঁজর ও কোমরসহ শরীরের বিভিন্ন হাড় ভেঙে যায়। আগুনের সে ভয়ঙ্কর আতঙ্ক আজও তাদের তাড়া করে। সামনে অনেক কষ্ট করে বেরোইছি, জানলা ভেঙে বেরোইছি, আহত হয়েছি, পুড়ে বেরোইছি। যে সিসি গার্ড ছিল সে সিসি আটকানো হয়েছিল। পরে মানে কেউ বাসবাই দিয়ে বাস ছিল পিছনে, বাসবাই নামছে, ফায়ার অ্যালার্ম বাজার শব্দ শুনি, দৌড়ে না নিচে নামতে যাই। নিচে নামে দেখি যে না, এক নিচ ফ্লোরে এসে দেখি যে ধোয়া। পারি না পোলাপানের আপত্তি মিটাইতে, পারি না নিজের জীবন শান্তিতে কাটাইতে। ডাক্তারে বলে যে ওষুধ খাবারের আগে এবং পরে। আমার তো খাদ্য নাই, তাহলে ওই মেডিসিন গুলা খাবো কিভাবে? ভালো ভালো মানুষের চাকরি হয় না, আর আমরা পঙ্গুত্ব মানুষের আমাদের চাকরি হয়, তাহলে আমরা কিভাবে জীবনযাপন করি? ঘটনার 13 বছর পরও হতাহতদের মেলেনি ক্ষতিপূরণ ও সুচিকিৎসা। উন্নত চিকিৎসা না হওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। হতাহতদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবি শ্রমিক নেতাদের। যে 117 জন শ্রমিকের যে প্রাণ গেছে, এই 117 জন শ্রমিকের পরিবারকে এক জীবনের ক্ষতিপূরণ সমান অর্থ প্রদান করতে হবে এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা করতে হবে। আহত শ্রমিকদের ও নিহত শ্রমিকের পরিবারকে পুনর্বাসন করতে হবে। তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডে আহত হয়েছেন 1000-এরও বেশি শ্রমিক।
আর পঙ্গুত্ব বরণ করেন ১৭২ জন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি অর্থ বছরের নভেম্বর মাসের ২২ দিনে দেশের রেমিটেন্স প্রবাহ আগের বছরের তুলনায় ২৪.৫% বৃদ্ধি পেয়েছে। এ সময় প্রবাসীরা দেশে ২১৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২৬,০৪৭ কোটি টাকা, যা গত অর্থ বছরের একই সময় ছিল ১০,৬৫৩ বিলিয়ন ডলার। এ বিষয়ে ভার্চুয়ালি আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এনবিইআর এর চেয়ারম্যান ও গরিব বান্ধব অর্থনীতিবিদ প্রফেসর সৈয়দ আহসানুল আলম। দেশে রেমিটেন্স প্রবাহ বিগত বছরের তুলনায় ২৪.৫% বৃদ্ধি পেয়েছে। এর ইতিবাচক দিকগুলি শুনতে চাই। দেখেন, রেমিটেন্স বা এটা আমাদের দেশের মেরুদণ্ডের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বলে আপনারা এটা খবরের কথা বলছেন। এটা আমাদের একটা ব্যাকবোন। গত মাসে আমাদের শুধু গত মাসে 7% বৃদ্ধি পেয়েছে। এই মাসে আপনি বলেছেন যে অলরেডি 22 দিনে 2.13 বিলিয়ন এসছে, এবং আমি মনে করি মাসের শেষে গিয়ে এটা 3 বিলিয়ন ক্রস করবে, এবং এটা আমাদের ডলার রিজার্ভকে আরো বৃদ্ধি করবে, এবং আমি মনে করি এটা টোটাল ইকোনমির ব্যাকবোনটাকে আরেকটু শক্ত করে দেবে। রেমিটেন্স প্রবাহের ধারাবাহিকতা থাকলে ধারণা করা হচ্ছে অতীতের সকল রেকর্ড ভঙ্গ হবে। এ বিষয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। আমি প্রায় নিশ্চিত এখন পর্যন্ত যে 2.13 বিলিয়ন আপনার এসছে, এই মাসের শেষে গিয়ে আপনি দেখবেন এটা হয় 3 বিলিয়ন ছুঁই করবে অথবা ক্রস করে যাবে। আমরা সমস্ত রেকর্ড ভঙ্গ করতে পারবো, এবং এটা আমাদের দেশের অর্থনীতির জন্য একটা বিরাট সুখবর। যে রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমাদের এত অর্জন, তাদের জন্য দেশ কতটুকু করলে অথবা আমাদের করণীয় কি, যদি একটু বিস্তারিত বলতেন। প্রশ্নটা আবার করেন। যে রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমাদের এত অর্জন, তাদের জন্য দেশ কতটুকু করলে অথবা আমাদের করণীয় কি, যদি একটু বিস্তারিত বলতেন। দেখেন, আপনি আমার বুকে একটু দুঃখ দিলেন। সেটা হচ্ছে যে যাদের কথা আপনি বলছেন, যাদের কি বলবো রক্ত পানি করা রেমিটেন্স আমাদের দেশে আসছে, আমরা তাদের জন্য বেশি কিছু করতে পারছি না। আমরা তান্ত্রিকতা এবং মানসিকতার জন্য, এটা শুধু ওদের জন্য নয়, আমাদের গ্রামে যে কৃষক ফসল ফলায়, যে সাধারণ মানুষ, তারাও কিন্তু ভালোভাবে খেতে পারে না, ভালো চিকিৎসা পায় না। আমি ডক্টর ইউনূস স্যার যেহেতু আমার গুরু, আমি প্রফেসর ইউনূসকে অনুরোধ করছি, আপনি যতদিন আছেন, আপনি চলে যাওয়ার আগে এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য আলাদা স্ট্যাটাস, আলাদা নিয়ম কানুন, আলাদা প্রিভিলেজ করার জন্য আমি সরকার এবং সরকার প্রধানকে আমি অনুরোধ জানাচ্ছি। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি আহত হচ্ছেন অনেকে। সড়কে একাধিক বিপজ্জনক মোড়, অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি চলাচল, বেপরোয়া গতি, অদক্ষ চালকসহ নানা অব্যবস্থাপনায় প্রাণহানির ঘটনা ঘটছে বলছেন সচেতন মহলে। সুনামগঞ্জ থেকে এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত 10 মাসে 61টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 64 জন। এছাড়াও আহত হওয়া সহ পঙ্গুত্ব বরণ করেছেন আরও অনেকে। প্রতিনিয়ত স্বজন হারানোর এমন আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সরু সড়ক, বিভিন্ন স্থানে খানাখন্দ, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন ও ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণেই সড়কে বাড়ছে দুর্ঘটনা। এছাড়াও সড়কে বিপজ্জনক একাধিক মোড় ও রাস্তার পাশে অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠা সহ সড়কের দুই পাশে গাছের ঝুলন্ত ডালপালা থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে। হাইওয়ে রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে, এটা তো আমরা যারা চালক আছে এরা বিশেষ করে একজন আরেকজনকে ওভারটেক করতে গিয়া অনেক সময় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়। এই যে বাস এবং সিএনজি অবৈধ যে গাড়িগুলো আছে, অটো, এরার কারণে
মনে করেন বিশ্ব রোডে চলাফেরা করা যায় না। ইদানিং মানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্টের মূল কারণ হলো গিয়া যে অনেক সময় যে আমরাও অনেক অসচেতন, আর বিশেষ করে ড্রাইভাররা অসচেতন। হাই রোডে যে অটো রিক্সাগুলো চলে এবং ফিটনেসবিহীন গাড়িগুলা সিএনজি এগুলার ড্রাইভার যারা আছে এরার কোনো নিয়ন্ত্রণ নাই, প্রশিক্ষণ নাই। হাইওয়ে সড়কের যে ট্রাফিক যারা রয়েছে, হাইওয়ে পুলিশ যারা রয়েছে, তাদের তৎপরতা আমরা কম লক্ষ্য করতে পারছি। কিন্তু আগামী নির্বাচনে যারা আমাদের এলাকার মন্ত্রী বা মিনিস্টার বা এমপি হবেন, আশা করি 4 লাইন বাস্তবায়িতের লক্ষ্যে অতি দ্রুত যাতে করা হয়। দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন পরিবহন স্টেশনে সচেতনতামূলক সভা করা সহ অবৈধ 3 হুইলার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। বিভিন্ন অবৈধ গাড়ি বিশেষ করে অটোরিকশা, টমটম, সিএনজি মানে রেজিস্ট্রেশন বিএনজি সিএনজিগুলা, এগুলোর মধ্যে আমাদের আগের তুলনায় আমাদের অনেক সংখ্যক আমরা সড়ক পরিবহন আইনে আইনগত ব্যবস্থা নিতেছি। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে, অবৈধ যানবাহনের চলাচল বন্ধ সহ সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বগুড়া শহরের কৈপাড়ায় আফিয়া আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় কৈপাড়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, আফিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যৌতুকের জন্য চাপ সৃষ্টিকারী তার স্বামী রিয়াজুল নাফিস জড়িত। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। আজকে এই কৈপাড়া থেকে আমরা একটি সংবাদ পাই যে একজন গৃহবধূর লাশ মরদেহ উদ্ধার করা হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টেলকি সাইনবোর্ড রসুলপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোহাম্মদ ইয়াসিন হোসেন ও আরোহী মোহাম্মদ রাকিব নিহত হন। পুলিশ জানায়, মোটরসাইকেলটি মধুপুর বনাঞ্চলের টেলকি রসুলপুর মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সাথে জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। পাবনার আমিনপুর থানাধীন সৈয়দপুর গ্রামের রেজাউল করিম বাবুর জমি বেদখল এবং হামলা ভাঙচুরের অভিযোগ উঠেছে ওয়াজেদ আলী খানের বিরুদ্ধে। ভুক্তভোগী বাবুর অভিযোগ, পৈতৃক সূত্রে জমির মালিক তিনি হলেও ওয়াজেদ আলী উক্ত জমি তার বলে দাবি করছে। শুধু তাই নয়, হামলা ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে কথা বলতে গেলে ওয়াজেদ আলী বলেন, বাবুর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এ বিষয়ে একাধিকবার বিচার হলেও সে কোনো উপযুক্ত কাগজপত্র দেখাতে পারেনি। এমনকি তারা পরিকল্পিতভাবে নিজের বাড়িতে আগুন লাগিয়ে তাদের নামে মিথ্যা মামলা সাজিয়েছে। আমাকে হামলা করে, সেই হামলায় বেশ কয়েকজন আমার পরিবারের, আমার স্ত্রী, পুত্র সবাই আহত হয়। তারা আমার জমির উপরে যে সমস্ত বৃক্ষ ছিল, সে গাছপালা ছিল, সেগুলো কেটে নিছে এবং খেতে আমার ফসল ছিল, ফসলগুলি নিয়ে গেছে। সে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ট্রেনের বেড়াকে তারা উচ্ছেদ করতে আসে এবং জায়গা জোরপূর্বক দখল করবে বলে আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়। যেটা বলছে সে সম্পূর্ণই এটা মিথ্যা কথা বলছে, তার কোনো প্রমাণও নাই, গ্রামবাসীও কোনো প্রমাণ দিতে পারবে না। শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নাজিমপুর আনন্দবাজারে এনসিপি নেতা পরিচয় দানকারী বামন রাশেদের বিরুদ্ধে সন্ত্রাসী ও চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন 5 ও 6 নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ। আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য দেন 6 নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিক কাজী, বিএনপি নেতা ফজলুল হক মাতব্বর সহ স্থানীয়রা। সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, বামন রাশেদ এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অপতৎপরতায় জড়িত। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থার দাবি জানান ভুক্তভোগীরা।
জাতীয় প্রেস ক্লাবের সামনে বিতর্কিত এক সরকারি কর্মকর্তাকে ওএসটি করার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ নাগরিক, সুশীল সমাজ আর বিভিন্ন পেশাজীবী সংগঠন। তাদের অভিযোগ, দুর্নীতি, অবৈধ আর্থিক লেনদেন আর ক্ষমতার অপব্যবহার করে কুমিল্লা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনিয়ম করছে, যা বিভিন্ন গণমাধ্যমেও উঠে এসেছে। তারপরও ওই কর্মকর্তাকে কক্সবাজারে সাম্প্রতিক পদায়ন জনমনে তীব্র প্রশ্ন তুলছে। বক্তারা বলেন, দ্রুত দৃশ্যমান ব্যবস্থা না নিলে তারা আরও কঠোর কর্মসূচিতে যাবে। প্রেমের সম্পর্ক গড়ে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ ও ব্ল্যাকমেইল এবং একাধিক বিয়ে সহ ভয়ঙ্কর প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন দুই লন্ডন প্রবাসী যুবক। সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার গিরিশনগর গ্রামের শারমিন আক্তার সীমার বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভুক্তভোগীরা। সম্প্রতি এই তরুণীর প্রতারণা, অর্থ আত্মসাৎ, একাধিক বিয়ে এবং ব্ল্যাকমেইলের অভিযোগ তুলে যুক্তরাজ্যের হোম অফিসে দুটি প্রতিবেদন জমা দিয়েছেন ভুক্তভোগী প্রবাসী সাইফুর রহমান ও হাবিবুর রহমান। সাইফুর রহমান জানান, বিয়ে ও ভিসা সহ সীমাকে যুক্তরাজ্যে নেওয়ার পেছনে তার প্রায় 60 লাখ টাকা খরচ হয়। যুক্তরাজ্যে আসার পর সীমা ব্রিটিশ বাংলাদেশির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে বাসার মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীদের অভিযোগ, প্রতারণার মাধ্যমে যুবকদের ব্ল্যাকমেইল করে একের পর এক বিয়ে, অর্থ লুট এবং পরিবার ধ্বংস করাই সীমার পেশা। এ ব্যাপারে একাধিকবার সীমার সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এবার আমাদের কৃষি। নওগাঁর বদলগাছিতে শীতকালীন সবজি চাষে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। পাশাপাশি পরিচর্যায় দিনরাত কাজ করছেন তারা। বদলগাছিতে কাক ডাকা ভোর থেকে ফসলের মাঠে কৃষকের ব্যস্ততা এখন সর্বত্র। কৃষকরা বলছেন, সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতি পুষিয়ে নিতে এবার শীতকালীন সবজি উৎপাদন ঘিরে নতুন আশায় বুক বেঁধেছেন তারা। স্থানীয় কৃষি বিভাগ বলছে, এ উপজেলায় এবার চলতি মৌসুমে 1180 হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। 1010 টাকা বিক্রি হয়েছে। কাটা 5 মাটি লাগাছি, এই তো বটবটি আনা লাগাছি। মোটামুটি খরচ আসবে 30 টাকার মতো আর কি। 1,30,40 টাকা বিক্রি করা যায়। মাঠ পর্যায়ে কর্মকর্তাগণ নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন। আর আমাদের এই যে মাঠ পর্যায়ে শাকসবজির ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের পোকামাকড় এগুলো দমনে আমাদের জৈব বালাইনাশক ব্যবহারে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। আবারও ফুটবল। জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা 9 আসনের সংসদ সদস্য প্রার্থী কবির আহমেদের উদ্যোগে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কবির আহমেদ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান রাজধানীর সবুজবাগের শহীদ আলাউদ্দিন পার্কে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা 9 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি জননেতা কবির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা 9 আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোহাম্মদ শাহজাহান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসের শুরা সদস্য যথাক্রমে মতিউর রহমান সহ অনেকে। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলি জানাবো আরও একবার। শুধু সংবিধান নয়, সংস্কার হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বললেন আইন উপদেষ্টা। অতিরিক্ত সংস্কার দুর্বল করতে পারে রাষ্ট্র কাঠামো। রাজধানীর রামপুরায় 28 জন হত্যা মামলায় ট্রাইব্যুনালে কর্নেল রেদওয়ান ও মেজর রাফাত, নিরাপত্তা জোরদার। এবং সাভারে তাজরিন ট্র্যাজেডির 13 বছর আজ, এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি অনেক শ্রমিক, ক্ষতিপূরণের দাবি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।